সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS 24.org শিরোনাম। মার্কিন নির্বাচনে আরও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী, বাইডেন 223, ট্রাম্প 212। সীমান্ত উত্তেজনার মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন মোদি, শি জিনপিং। ভারতীয় সাবমেরিন কিনল মিয়ানমার, কেনার নেপথ্যে 3টি কারণ। কারাবাখ সংকট সমাধানে ইরানের প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া। সন্ত্রাসী হামলার শঙ্কায় যুক্তরাজ্যে সতর্কতা জারি। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই ইরানি জনগণের সহজাত বৈশিষ্ট্য। এবং সবশেষে জানাবো ম্যাক্রনের মন্তব্য মেনে নিতে মুসলিমদের প্রতি আমিরাতি মন্ত্রীর আহ্বান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আরও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী, বাইডেন 223, ট্রাম্প 174। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন, তবে চূড়ান্ত ফল পেতে আরও অনেক অপেক্ষা করতে হবে। আল জাজিরায় প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 223টি ইলেকটোরাল ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 174টি ভোট। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538, জিততে হলে প্রয়োজন 270টি। তবে পপুলার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিনি ভোট পেয়েছেন 4,40,542, আর বাইডেন পেয়েছেন 3,79,28,200। উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেকটোরাল ভোটে। বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ব্যাটেল গ্রাউন্ড বলে পরিচিত এখানকার অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়ায় জিততেই হবে। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে 29টি। এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে তাকে মিশ্র বলা যায়। বাইডেন যদি এই দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে। অন্যদিকে যদি ট্রাম্প এই দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন, তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য পশ্চিমের শিল্প কারখানা সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে। তবে এসব পূর্বাভাস তখনই দেয়া হয় যখন কে বিজয়ী হতে যাচ্ছে সেই সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। বিশেষ করে মাস জুড়ে চলা ভোট গ্রহণ, নির্বাচনের দিনের বুথ ফেরত জরিপ এবং কিছুটা জমা পড়া ভোট গণনার ফলাফলের ভিত্তিতে। অনেক বেশি আগাম ভোট পড়ার কারণে অনেক রাজ্যে ভোট গণনা শেষ হতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগতে পারে। সীমান্ত উত্তেজনার মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন মোদি, শি জিনপিং। ভারত চীন সীমান্তে উত্তাপ কমেনি। এর মধ্যেই চলতি নভেম্বর মাসে 3বার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা শুরুর পর এই প্রথমবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মোদি। শি জিনপিং ও মোদি দুজনেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চলেছেন। আগামী 10 নভেম্বর হওয়ার কথা এই বৈঠক। এরপর তারা যোগ দেবেন নভেম্বর 17 তারিখ হতে চলা ব্রিক্স সামিটে। 21 ও 22 নভেম্বর G20 সামিটেও অংশ নেবেন তারা। ব্রিক্স ও SCO বৈঠকের নেতৃত্ব দিতে চলেছে রাশিয়া। এই দুই সম্মেলনের আয়োজকও রাশিয়া। অন্যদিকে G20 সামিট আয়োজন করছে সৌদি আরব। এই প্রথম এত বড় সামিটগুলো ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। জুন মাসের 15 তারিখে গালওয়ান সংঘর্ষের পর মোদি, শি জিনপিং বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে দুই দেশ। এই বৈঠকগুলোতে সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা ও ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কথা হতে পারে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যার প্রসঙ্গও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে এই ধরনের বৈঠকের সাইডলাইন বৈঠকে ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার ভার্চুয়াল বৈঠকের কারণে সাইডলাইন বৈঠক সম্ভব নয়। তাই সরাসরি এই বৈঠকের মূল আলোচনার অংশই ভারত চীন সীমান্ত সমস্যার কথা উঠে আসতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এ খবর জানিয়েছে কলকাতা 24। ভারতীয় সাবমেরিন কিনল মিয়ানমার, কেনার নেপথ্যে 3টি কারণ। ভারত থেকে কেনা সাবমেরিন বা ডুবোজাহাজটি মিয়ানমারের নৌবাহিনী গত মাসের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো মহড়ায় ব্যবহার করেছে। সে দেশের সিনিয়র জেনারেলরা ওই মহড়া প্রত্যক্ষ করেন। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক সত্ত্বেও মিয়ানমার কেন ওই দুই দেশের থেকে না কিনে ভারত থেকে সাবমেরিনটি কিনল? ইকোনমিক টাইমস জানায়, কেনার নেপথ্যে কাজ করেছে 3টি কারণ।
প্রথমত, মিয়ানমার দেখাতে চায় যত সখ্য আর নির্ভরতাই থাকুক, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার রয়েছে। দ্বিতীয়ত, সাবমেরিনটির দাম যৌক্তিক। তৃতীয়ত, ক্রয়োত্তর সেবা প্রদানের শর্তগুলো মিয়ানমারের পছন্দসই। মহড়ায় অংশ নেওয়ার আগে সাবমেরিনটির নাম দেয়া হয় মিনিয়ে থেইন খা থু। এই নামে প্রাচীনকালে একজন বর্মী যোদ্ধা ছিলেন। সাবমেরিনটি মূলত সোভিয়েত নির্মিত কিলো ক্লাস সাবমেরিন। হিন্দুস্তান শিপইয়ার্ডে পুনর্নবায়ন করার পর তাকে মিয়ানমারের কাছে দেওয়া হয়েছে। 2005 সালে সাবমেরিনটি কেনার সম্ভাব্যতা যাচাই শুরু করে মিয়ানমার এবং প্রশিক্ষণের জন্য ভারতে নৌ অফিসার পাঠায় 2007 সালে। মূল্যটাই প্রাধান্য পায় ক্রয় বিবেচনার সময়, তাই ভারত থেকে কেনার সিদ্ধান্ত হয়। উত্তর কোরিয়া থেকে কেনাটা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। চীনও চেষ্টা করেছিল বিক্রির জন্য। তাদের প্রস্তাবে ছিল মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চীনা টেকনিশিয়ান রাখতে হবে, একটা ডকও তারা বানিয়ে দেবে। মিয়ানমারের মিলিটারির কাছে এসব শর্ত ভালো মনে হয়নি। কারাবাখ সংকট সমাধানে ইরানের প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া। রাশিয়া বলেছে, নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংকট সমাধানে ইরান যে পরিকল্পনা পেশ করেছে তা যথাযথভাবে পর্যালোচনা করে দেখছে মস্কো। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি নাগোর্নো কারাবাখ অঞ্চলে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে সম্প্রতি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা নিয়ে আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া ও তুরস্ক সফর করেন। এসব সফর শেষে তিনি তেহরানে ফিরে বলেছেন, নাগোর্নো কারাবাখ সংকট নিরসনে ইরান মধ্যস্থতার যে পরিকল্পনা দিয়েছে তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান হতে পারে। তিনি আরও বলেছেন, ইরানের পরিকল্পনার মধ্যে রয়েছে পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক সীমান্ত অক্ষুণ্ণ রাখা, দখলদারিত্বের অবসান, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা এবং বাস্তুহারা লোকদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া। আরাকচি বলেন, সবাই সদিচ্ছা প্রদর্শন করলে এবং এই অঞ্চলের বাইরের কিছু দেশের সংকট বৃদ্ধির প্রচেষ্টা প্রতিহত করতে পারলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সন্ত্রাসী হামলার শঙ্কায় যুক্তরাজ্যে সতর্কতা জারি। সন্ত্রাসী হামলার শঙ্কায় যুক্তরাজ্যে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্স এবং অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদের হুমকির স্তর বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি ফ্রান্সে 3টি হামলার ঘটনা ঘটেছে। একদিন আগে ভিয়েনায় উগ্রবাদীর রাতভর তাণ্ডবে 5 জন নিহত হয়। পরদিনই সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে ব্রিটেন। টেলিভিশনে দেয়া বিবৃতিতে প্যাটেল বলেন, গত সপ্তাহে ফ্রান্সের ভয়াবহতা এবং অস্ট্রেলিয়ার কি হয়েছে তার সাক্ষী আমরা হয়েছি। এসব হামলা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ বাড়ানো হয়েছে। ব্রিটিশ সরকারের ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী নতুন যে সতর্কতা জারি করা হয়েছে তার অর্থ হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। তার আগে হামলা হতে পারে এমন শঙ্কায় যথেষ্ট সতর্কতা জারি ছিল। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই ইরানি জনগণের সহজাত বৈশিষ্ট্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই ইরানি জনগণের সহজাত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। কাজেই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা থাকলো নাকি ডেমোক্রেটরা এলো তাতে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত ইরানের রাজধানী তেহরানস্থ মার্কিন দূতাবাস দখলের 41তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে একথা জানিয়েছে আইআরজিসি। 1979 সালের 3 নভেম্বর ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মার্কিন দূতাবাস দখল করে নেন এবং সেখান থেকে ইরান বিরোধী ষড়যন্ত্রের নানা রকম নথি উদ্ধার করেন। তাদের হাতে 52 জন মার্কিন কূটনৈতিক ও দূতাবাস কর্মী গ্রেপ্তার হন, যাদেরকে 444 দিন ইরানে আটক রাখা হয়েছিল। প্রতি বছর এই দিনটি ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। আইআরজিসির বিবৃতিতে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য প্রতিরোধ চালিয়ে যেতে এবং অভ্যন্তরীণ খাতগুলোকে শক্তিশালী করার জন্য ইরানি জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ম্যাক্রনের মন্তব্য মেনে নিতে মুসলিমদের প্রতি আমিরাতি মন্ত্রীর আহ্বান।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনকে ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যকে মেনে নিতে মুসলিমদের প্রতি আহ্বান করেছেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস। তার মতে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য ছিল পশ্চিমা সমাজে সুসংহতি আনার প্রয়োজনীয়তা থেকে। আল জাজিরা জানায়, জার্মান পত্রিকায় এক সাক্ষাৎকারে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার এমন মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ম্যাক্রন কি বলেছেন সেটি মুসলিমদের সতর্কভাবে শুনতে হবে। পশ্চিমা সমাজ থেকে মুসলিমদের তিনি আলাদা করতে চান না এবং তিনি একেবারেই সঠিক। পশ্চিমা দেশগুলোতে আরও ভালো উপায়ে মুসলিমদের সুসংহত করা দরকার আছে বলে আমিরাতি মন্ত্রী দাবি করেন। আনোয়ার গারগাস বলেন, চরমপন্থা ও গোষ্ঠীবদ্ধতার বিরুদ্ধে সমান্তরালভাবে লড়াইয়ের পন্থা খুঁজে বের করার অধিকার ফ্রান্স সরকারের আছে। ফ্রান্সে বসবাসরত মুসলিমদের দেশটি থেকে বের করে দিতে চাইছেন ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। ক্লাসরুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করায় এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার জেরে মুসলিমদের তিনি বিচ্ছিন্নতাবাদের জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, ইসলাম সংকটে আছে, এমনকি ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ হবে না বলেও মন্তব্য করেছিলেন ম্যাক্রন। এরপর ফ্রান্সে বড় বড় ব্যানারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন ঝোলানো হয়। এতে গোটা বিশ্বের মুসলিমরা ক্ষোভ প্রকাশ করে এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। এমন পরিস্থিতিতে ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোয় মুসলিমদের কষ্টের অনুভূতি বুঝতে পারছেন বলে ইমানুয়েল ম্যাক্রন মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।